আমার দিদি আমাকে রোজ তার স্বামীর ঘরে রেখে নিজে সারা রাত বাইরে বা কখনো অন্য ঘরে কাটাত। একদিন আমার দুলাভাই বুঝতে পেরেছিলেন উনার পাশে যে শুয়ে আছেন সে উনার স্ত্রী নয়, উনার শালী মানে আমি। তারপর আমার জামাই বাবু বা দুলাভাই আমার সাথে যা করলেন তা আপনি ভাবতেও পারবেন না। একদিন রাতে যখন আমি গভীর ঘুমে আছি তখন আমার মনে হলো কেউ আমাকে জাগাতে চাচ্ছে। আমি ঘুমের ঘোরে আস্তে আস্তে চোখ খুলে দেখি সামনে আমার দিদি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। প্রথমে মনে হলো আমার জামাই বাবুর কিছু হয়নি তো। আমার দিদি কেন এত রাতে আমাকে ডাকতে এলো? আমি যখন দিদিকে জিজ্ঞেস করতে গেলাম সে কেন এত রাতে আমাকে ডাকতে এসছে, দিদি সঙ্গে সঙ্গে মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলে আর ইশারায় বলে আমাকে ওখান থেকে উঠতে। আমার চিন্তা হয় দিদি এত রাতে কেন আমাকে ডাকতে এলো আর আমাকে চুপ করতেই বা কেন বলছে। কিছুদিন আগে শোনা একটা খবরের মতো কেউ কি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে নাকি? আমি ইশারায় জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর দিদি আমাকে যা বলল তা শুনে আমার চিন্তা আরো বেড়ে গেল। আমার দিদি চায় আমি তার ঘরে গিয়ে তার বরের পাশে তার বিছানায় শুই তার জায়গায়। আমি প্রশ্ন করলাম যে সে এমনটা কেন চায়, আর আমি তার স্বামীর পাশে কি করে শুতে পারি। কিন্তু সে জেদ করতে থাকে আর বলে যে আমি যেন তার জায়গায় 1 ঘন্টা শুয়ে থাকি, তারপর ও যখন ফিরে আসবে তখন আমি ওখান থেকে চলে যাব, কেউ জানতে পারবে না। কিন্তু আমার ভয় হয় যে জামাই বাবু যদি জানতে পারেন তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবেন, আর আমি একজন পুরুষের সাথে তার স্ত্রীর জায়গায় কি করে শুব। কিন্তু দিদি আমাকে অনুরোধ করে, আর আমার দিদির কাছে অনেক ঋণ আছে। তাই আমি দিদির কথা মেনে নিই আর তার ঘরে গিয়ে তার খাটের এক কোণায় শুয়ে পড়ি। ভোর হওয়ার কিছুক্ষণ আগে দিদি ফিরে আসে, আমাকে ডাকে আর বলে নিজের ঘরে ফিরে যেতে। আমি নিজের ঘরে ফিরে আসি, কিন্তু আমার মাথায় চলতে থাকে যে দিদি কেন এমনটা করল আর সে রাতে কোথায় গেছিল। সকালে জল খাবার খেতে গেলাম, দেখলাম জামাইবাবু বাড়িতেই আছেন। আর ওনার হাব ভাব দেখে মনে হলো কাল রাতের ঘটনার ব্যাপারে উনি কিছুই জানেন না। আমি জামাই বাবুর বেরোনোর অপেক্ষায় বসে রইলাম, যাতে আমি দিদিকে জিজ্ঞেস করতে পারি যে এসব কি হচ্ছে। জামাই বাবু বেরোনোর পর যখন আমি দিদিকে জিজ্ঞেস করি সে কাল রাতে কোথায় গেছিল, তখন সে কাঁদতে শুরু করে। সে বলে সে কাল রাতে তার এক বন্ধুর সাথে হাসপাতালে ছিল। এটা শুনে আমি অবাক হলাম। যদি তার বন্ধুর সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে সেটা তো ভালো কথা, সেটা জামাই বাবুকে বলেও তো যেতে পারত। এই কথাটা যখন দিদিকে বললাম তখন সে আমায় বলল জামাই বাবু সেই মেয়েটাকে খুব একটা পছন্দ করে না, কারণ সে একলা থাকে আর তার বিয়ে হয়নি। লোকে মনে করে যেসব মেয়েরা একলা থাকে তারা খারাপ হয়। এমনটা সত্যি নয়, কিন্তু অন্য পুরুষদের মতন আমার জামাই বাবুও নাকি সেই মেয়েটাকে অন্য রকম ভাবে। আমি জিজ্ঞেস করলাম তার বন্ধুর কি এমন হয়েছে যে রাতে তাকে হাসপাতাল যেতে হয়। তখন দিদি আমার সেই কথা এড়িয়ে গেল আর আমাকে ধন্যবাদ দিতে লাগলো। তারপর বলল যে আমি তাকে কাল রাতে বাঁচিয়ে দিয়েছি। আমারও মনে হলো যে আমি যা করেছি একটা ভালো কাজের জন্যই করেছি। আমি ঘটনাটা ভোলার চেষ্টা করলাম, কিন্তু কিছুদিন পর আবার একটা রাতে দিদি আমাকে ডাকতে এলো, আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। আমি জিজ্ঞেস করলাম আবার সেই বন্ধুটার সাথে যাচ্ছ দিদি? দিদি বলল হ্যাঁ। আমি অনেক জিজ্ঞেস করলাম যে কোনো হাসপাতালে যাচ্ছ, কেন যাচ্ছ, যাতে আমি কিছু জানতে পারি, কিন্তু দিদি আমাকে কিছুই বলল না। আমাকে নিজের ঘরে পাঠিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি না মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। আমার মনে হলো দিদি হাসপাতালে যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে। দিদি 4 ঘন্টা পর ফিরে আসে, আর এই 4 ঘন্টা আমার কিভাবে কাটলো তা আমি খুব ভালোভাবে জানি। কারণ যখনই জামাই বাবু পাশ ফিরছেন তখনই আমার মনে হচ্ছে আমি এই ধরা পড়ে যাব। মনে মনে ঠিক করলাম যে এরপর আর দিদির কথা কোনো দিন শুনব না, আর এরকম কিছু হলে আমি জামাই বাবুকে সব বলে দেব। কারণ আমার মনে হলো জামাই বাবুর সবটা জানা দরকার। দিদি আমার সব কথা এড়িয়ে যাচ্ছে, এইভাবে চলতে পারে না। 6-7 দিন পর আবার আমার দিদি আমার ঘরে আসে আর বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে। আমি বললাম আমি আর এটা করতে পারবো না।
তাকে ভয়ও দেখালাম যে আমি জামাই বাবুকে সবকিছু বলে দেব। সে বলল, আমি এমনটা করলে সে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। সে তার বাড়িতে আমাকে রাখবে না, কারণ কেউ তাকে এই বাড়িতে থাকতে দেবে না। আর এতে আমার লেখাপড়া, আমার স্বপ্ন সবকিছু নষ্ট হয়ে যাবে। এটা আমার ভবিষ্যতের ব্যাপার। তাই আমার আপত্তি থাকা সত্ত্বেও আমাকে দিদির ঘরে গিয়ে শুতে হয়। আমি ভেবে দেখলাম, এই ব্যাপারটা জানাজানি হলে আমারও বদনাম হবে। আমার এখন কি করা উচিত? জামাই বাবুকে সবকিছু বলে দেওয়া উচিত, নাকি মুখ বন্ধ রাখা উচিত? আমি শুয়ে শুয়ে এই সবই ভাবছিলাম, যখন আমার মনে হলো জামাই বাবু আমার দিকে ফিরে শুয়েছে। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুই। কিন্তু মনে হয় জামাই বাবু বুঝতে পেরেছিলেন যে আমি ওনার বউ নই, উনার শালী। তারপর উনি ওনার স্ত্রী আর আমার উপর নিজের মতন করে বদলা নেন। আমার নাম লিমা। আমরা 2 বোন। আমাদের বাড়ি একটা ছোট গ্রামে। আমার দিদির নাম রাফিয়া আক্তার রিয়া। তার বিয়ে হয় শহরে, আর সে তার স্বামীর সাথে শহরেই থাকত। আমি এসএসসি পাশ করার পর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করি। যেই কলেজে আমার গ্রামের বাকি মেয়েরা পড়ত সেই কলেজেই অ্যাডমিশন নিই। কিন্তু আমার দিদি জেদ ধরে যে সে আমাকে শহরের একটা বড় কলেজে পড়াবে। সে নিজেই আমার সব কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে দেয়। আমার অ্যাডমিশন হলো, তখন দিদি নিজেই বলল আমি যেন তার বাড়িতে থেকে পড়াশোনা করি। সে মা বাবা আর জামাই বাবুকে কি করে রাজি করালো তা আমি জানি না। আমি খুব আনন্দে ছিলাম এই ভেবে যে আমি শহরের একটা বড় কলেজে পড়তে পারবো আর গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে পারবো। বেশি দিন হয়নি আমি এই শহরে এসেছি, কিন্তু আমার দিদি সব সময় আমার পাশে থেকেছে। এখানে লোকে যেরকম জামা কাপড় পরে সেরকম জামা কাপড় কিনে দেওয়া, ভালো ব্যাগ কিনে দেওয়া, হাত খরচ দেওয়া, বাড়ির সব কাজ নিজে সামলানো যাতে আমি পড়াশোনায় মন দিতে পারি। এইসবই আমার দিদি একা হাতে করে। তার জন্য আমার দিদির উপর অনেক ঋণ। আর এমনিতেও সে আমার দিদি হয়। আমি ওর সব কথা শুনতাম। সবকিছু ঠিক চলছিল। কলেজ থেকে যখন প্রথমবার ছুটি পেলাম তখন আমি খুব আনন্দে ছিলাম। নিজের গ্রামে যাব আর নিজের বন্ধুদের সাথে দেখা করব। কিন্তু দিদি আমাকে বেশি দিন গ্রামে থাকতে দিল না। বলল তার বাড়ি ফিরে এসে পড়াশোনায় মন দিতে। দিদি তার মিষ্টি কথায় মা বাবাকেও ভুলিয়ে রাখত। তারাও ওর সব কথা শুনত। আমার মনে হতো দিদি আমাকে খুব ভালোবাসেন, তাই আমার এত খেয়াল রাখেন। নিজে একটা ছোট কলেজে পড়লেও আমি যাতে একটা ভালো কলেজে পড়তে পারি আর গ্রামের সকলের থেকে আগে থাকতে পারি ও সেই চেষ্টাই করছে। কিন্তু ওর মনে কি আছে সেটা আমি জানতাম না। আমার ছুটির কিছু দিন এখনো বাকি আছে। আমি গ্রাম থেকে ফিরে এসেছি। আমার জামাই বাবু আমাকে বাড়ির একজন মনে করতে শুরু করেছিল। তাই আমার ফেরত আসাতে উনিও খুব খুশি হয়েছিলেন। যেই দিন আমি গ্রাম থেকে ফিরেছিলাম সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম। তাই আমি তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম। সেই দিন রাতে আমার দিদি আমার ঘরে এসে বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে, যাতে সে জামাই বাবুকে লুকিয়ে তার বন্ধুকে হাসপাতালে দেখতে যেতে পারে। দিদি বলে জামাই বাবু তার সেই বন্ধুকে একদম পছন্দ করেন না। তাই আমাকে তার জায়গায় গিয়ে শুতে বলে, যাতে জামাই বাবু বুঝতে না পারে যে দিদি বাড়িতে নেই। আমি দিদির কথা চুপচাপ মেনে নিই। আমি তখন ভেবে দেখিনি যে দিদির কথা মেনে আমি নিজের জন্য কত বড় সমস্যা ডেকে আনছি। 1 সপ্তাহ পর দিদি আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। 2-3 বার এরকম হওয়ার পর আমি তর্ক করা ছেড়ে দিয়েছিলাম। দিদি যখন আমাকে ডাকতে আসতো তখন আমি চুপচাপ তার ঘরে গিয়ে শুয়ে পড়তাম। কিন্তু একদিন আমার মনে হলো যে জামাই বাবু জেগে গেছেন আর তিনি বুঝতে পেরেছেন তার পাশে যে শুয়ে আছে সে ওনার স্ত্রী নয়, ওনার শালী। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম যদি জামাই বাবু আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব। কিন্তু তেমন কিছুই হলো না, আর আমার দিদি ফিরে এলো। সকালে আমি দিদিকে বললাম, আমার মনে হচ্ছে জামাই বাবু সবটা জেনে গেছে। কিন্তু দিদি বলল, না, উনি কিছুই জানতে পারেননি। যদি উনি বুঝতে পারতেন তাহলে উনি তোকে বা আমাকে প্রশ্ন করতেন। উনি তা করেননি, তাই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু দিদির কথায় আমি শান্ত থাকতে পারলাম না। এখন আমার কলেজ খুলে গেছে, কিন্তু এসব চলতেই থাকে।
আগে আমার দিদি সপ্তাহে একবার করে যেত, কিন্তু এখন 2-3 দিন পর পরই সে রাতে বেরোয়। দিদি আমাকে বলতে চায় না যে আসলে সে কোথায় যাচ্ছে। আর চিন্তার বিষয় হলো যে বন্ধুর নাম আমার দিদি আমাকে বলেছিল তাকে আমি কোনো দিন দেখিনি। সে কোনো দিন আমাদের বাড়িতে আসেনি। দিদি কখনো দিনের বেলায় তার সাথে দেখা করেনি। আমার সন্দেহ হয়, মনে হয় দিদি কিছু একটা করছে যেটা জামাই বাবু জানেন। আমি ঠিক করলাম ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই আমাকে সত্যিটা জানতে হবে। তার জন্য আমি সব প্ল্যানিং করে রাখলাম। 2 দিন হয়ে গেল আমার দিদি আমাকে তার ঘরে যেতে বলেনি। তাই আমার বিশ্বাস ছিল যে আজ রাতে ও নিশ্চয়ই আসবে। ও যখন আমাকে জাগালো তখন আমি চুপচাপ ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। দিদি যখন দেখল আমি তার জায়গায় শুয়ে পড়েছি, সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু আমি আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম। দিদি বেরোনোর পরেই আমি বিছানায় বালিশ চাপা দিয়ে দিদির পিছু নিলাম। এটা করতে আমার ভয় লাগছিল, কিন্তু আমি জানতাম যে আমাকে সত্যিটা জানতেই হবে। আমি জানতাম না এর ফলাফল কি হবে, কিন্তু আমার দিদি যেখানে যাচ্ছিল আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। আমি এটাও ভেবে দেখিনি যে জামাইবাবু যদি জেগে যান তাহলে কি হবে, কারণ আমার মনে হয়েছিল যে জামাইবাবু সবটা জানেন। গলিটা খুব অন্ধকার, আমি গুটি গুটি পায়ে দিদির পিছন পিছন যাচ্ছিলাম। আমি কালো চাদরে নিজেকে ঢেকে রেখেছিলাম, আর তাই আমি অন্ধকারে মিশে গেছিলাম। আমি খুব ভীত ছিলাম, মনে মনে খুব ভয় হচ্ছিল। কিন্তু দিদি নির্ভয়ে এগিয়ে যাচ্ছিল। আমার মনে হলো দিদি বুঝতে পারছিল কেউ তার পেছন পেছন আসছে, কারণ সে কিছুক্ষণ পর পর পেছন ফিরে দেখছিল। কিন্তু আমি অন্ধকারে কালো চাদর চাপা দিয়ে চলছিলাম, তাই ও কিছুই বুঝতে পারেনি। আমি দেখলাম মেইন রোডে দিদি একটা গাড়িতে চেপে চলে গেল। অন্ধকারের জন্য আমি গাড়ির নাম্বারটা দেখতে পেলাম না। আর দুঃখের বিষয় এই যে গাড়ির হেডলাইট অন ছিল না, আর গাড়িটাও কালো রঙের ছিল। তাই জন্য আমি কিছুই বুঝতে পারলাম না যে গাড়িটা কিরকম বা তার নাম্বার কি। আমার আর কিছু করার ছিল না, তাই আমি ফিরে এলাম। চুপচাপ দিদির ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আজ রাতে আমার মনে হলো যে জামাই বাবু জেগে গেছেন, আর উনি বুঝতে পেরেছেন যে তার পাশে তার শালী শুয়ে আছে। কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না, আর আমিও কোনো আওয়াজ করলাম না। একদম চুপচাপ শুয়ে রইলাম। প্রায় 4 ঘন্টা পর রিয়া আপু ফিরে এলো। দিদি আমাকে নিঃশব্দে ইশারা করল, আর আমি রোজকারের মতন উঠে নিজের ঘরে চলে গেলাম। দিদি নিজের জায়গায় শুয়ে পড়ল। কিন্তু আমি ঠিক করে নিলাম যে কাল সকালে আমি দিদিকে আবার প্রশ্ন করব। আর ও যদি